অ্যাকচুয়ালি কি হয়, মানুষের ধারণা তো মানে চার্টার্ড অ্যাকাউন্ট সিগনেচার করবে মানে 20-30 হাজার পেয়ে না সব সময় যে সিগনেচারই করবে, ওরা কাজ শুধু সিগনেচার করা এটাও না। তো ওইটাই একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ফার্স্ট যেটা প্রসিজিওর থাকে, যেমন সিএ করার পর বা সিএমএ করার পর যেগুলো অডিট পাওয়ার থাকে, তো অডিটে ওদের সিগনেচার প্রয়োজন পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওরার কাজটা শুধু অডিটিং করা না, ওদের কাজটা মনে করুন একটা জিএসটি আছে, যখন তো জিএসটি বানাতে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সে, এবং এখন 31 জুলাই চলে আসছে সামনে। তো আমি সবাইকে বলবো যে দর্শকবৃন্দরা, যে যারা 31 হয়নি তারা ফাইল করে নেবেন, না হলে 1000 যদি নীল রিটার্ন হয় 5 লাখের নিচে হয় তো 1000 ফাইন লাগবে। আর যদি 31 এর পরে হয়, যদি 31 এর পরে যদি মানে ট্যাক্সেবল রিটার্ন হয় তো 5000 ফাইন লাগবে। জুলাই আচ্ছা, কোন মানে সেশন 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার 23-24। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আলাপন। আলাপনের এটা হচ্ছে সেকেন্ড এপিসোড, এবং আজকের এপিসোডে যেটা নিয়ে আমরা আলাপন করব বা ডিসকাশন হবে এই এপিসোডে, সেটা অনেক ডিমান্ডেড। অনেকে কমার্স নিয়ে পড়াশোনা করছে, কিন্তু অনেকে যখন একটু ভালো রেজাল্ট হয় বা রুরাল এরিয়া থেকেও সিএ করা ছাত্রদের ইচ্ছা থাকে, তো ইচ্ছা থাকে কিন্তু কোনো গাইডেন্স পায় না। তো এই সব বিস্তারিত আমরা এই এপিসোডে আলোচনা করব, এবং আজকের যে এপিসোড, এই এপিসোডটি ইন কোলাবোরেশন উইথ হাঙ্গারস কিচেন কালাইন, একটি নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। তো আমাদের থেকে ওনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটা সুন্দর ভেন্যু দেওয়ার জন্য। অ্যান্ড লেটস গো টু দ্য এপিসোড। লেটস ওয়েলকাম মিস্টার বিশান চৌধুরী। উনি প্রফেশনালি একজন টিচার এবং সিএমএও। তো ভাই, তোমাকে আমার থেকে অনুরোধ তোমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম বিশান চৌধুরী এবং বাই প্রফেশন আমি টিচার এবং অ্যাকাউন্টসের কাজও করি, যেমন জিএসটি ট্যাক্সের প্রফেশনাল যেগুলো কাজ আছে এগুলো করে থাকি। আর আমি হায়ার সেকেন্ডারি পাস করি 2014-এ। 2017-এ আমি ডিগ্রি পাস করি। তারপর আমি চলে যাই কলকাতাতে, এখানে 4 বছর করে সিএমএ কমপ্লিট করি। সেটা পরে হবে। আজকে যে আড্ডাটা হবে আমরা প্রায় করে থাকি, ঠিক আছে? তো আজকে একটা ডিফারেন্ট হবে, এবং আমরা যেভাবে রেগুলার করে থাকি সেভাবেই হবে, ঠিক আছে? তো তুমি বলেই বলবো। হ্যাঁ, 100বার। ঠিক আছে, সেটা স্পেশাল কিছু দরকার নেই। তো এই সব কথায় যাওয়ার আগে আমার প্রশ্ন থাকবে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানতে চাই, ঠিক আছে? ইউ আর এ সিএমএ, ঠিক আছে? তো অনেকের কোয়েকশন থাকে যে চার্টার্ড অ্যাকাউন্ট হতে হলে হিউজ ক্যাপিটালের প্রয়োজন, বা অনেক কিছু মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমরা রুরাল থেকে বিলং করছি, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ জানতে চাই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমার প্রশ্ন থাকবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি হলো, আমাদের মা রিটায়ার্ড নিয়েছেন এই 3 বছর, উনিও গভর্নমেন্ট চাকরি করেন, আর আমার বাবাও গভর্নমেন্ট চাকরি করেন। তো হায়ার সেকেন্ডারি স্কুল আছে এখানে, তো ওই স্কুলেরই চাকরি মানে ছিলেন। তো উনি রিটায়ার্ড হয়ে গেছেন, 3 বছর হয়েছে। এবার মাও হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমরা ঘরে 4 জন আছি। তো জেনারেলি বলবো, যদি মানে স্টেবল ফ্যামিলি, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস ফ্যামিলি বলতে পারি, যারা মোটামুটি নর্মালি যারা চালিয়ে নিতে পারবেন মা বাবারা, মানে যে এডুকেশনের খরচা যে আমি চাইছিলাম দিতে পারবেন। কিন্তু আমি সেটাও বলবো যে আমার যদিও স্টেবল, আমি নিজেকে ভাবি যে আমি অনেক যে আমার মা বাবা চাকরি করেন এবং আমি অনেক স্টেবল, বাট কিন্তু যে সিএমএ সিএ করতে হলে কিন্তু যে স্টেবল পরিবারই লাগবে সেটা কোনো প্রয়োজন নেই। কারণ এমন ফিজের যেটা আপনি কথা বলছেন, যেটা ফিজের এত প্রয়োজন হবে না। কারণ গরিব লোক ছেলেরাও সিএ সিএমএ করে থাকে, আবার ধনী ছেলেরাও আমার সাথে অনেক গেছে, ওরা করতে পারেনি। তো ফিজটা এত ম্যাটার করে না, যেহেতু এটা গভর্নমেন্ট কোর্স, গভর্নমেন্ট রিলেটেড কোর্স, নাকি কোনো প্রাইভেট কোনো ইয়েতে দিচ্ছে। সেটাই। স্কুল লাইফ কেমন ছিল, বা স্টুডেন্ট লাইফে ফাদার্স, মা বাবা, প্যারেন্টের সাথে বন্ডিং কেমন ছিল? হ্যাঁ, মানে অনেকের কি হয়, মা বাবা প্রেসার নিয়ে পড়াশোনা করে, না অনেক তাকে নিজের ইচ্ছায় পড়াশোনা করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এই ক্ষেত্রে মানে তোমার মোটামুটি স্কুল লাইফ, স্টুডেন্ট লাইফে, আমি আমার স্কুল লাইফ যদি বলি, আমার স্কুল লাইফ স্টার্ট হয়েছে সরস্বতী বিদ্যানিকেতন থেকে কালাইন। তখন আমি জালালপুরে থাকতাম। তো তারপর আমার
মানে মা বাবা এখানেই পোস্টিং ছিলেন, এর জন্য আমার থাকতে হয়েছে। তো আমি ক্লাস 4 পর্যন্ত এখানে সরস্বতী বিদ্যালয়কে নিয়েছিলাম বাংলা মিডিয়াম। তারপরে আমি চলে যাই, আমি এখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না এখানে, তাহলে আমার মামার ঘরে গিয়ে আমার মুভ করতে হয়েছে হাইলাকান্দিতে। সেখানে কি ইংলিশ মিডিয়াম, শিশু সদন ইংলিশ মিডিয়াম হাই স্কুল বলে একটা স্কুল ছিল। তো আমি খুব মানে ছোটবেলায় আমি মিডিওকার স্টুডেন্ট ছিলাম, লেস দেন মিডিওকার বলতেই পারো। ক্লাস 9 পর্যন্ত ইভেন আমি তোমার বলতে গেলে আমি ইভেন রিপোর্ট কার্ডেও দেখাতে পারবো যে আমি ম্যাথসে ফেল করেছিলাম ইন ফাইনাল এক্সাম অফ ক্লাস 9। আচ্ছা, বাট হ্যাঁ, মা বাবা কোনোদিন এটা প্রেশার দেয়নি যে পড়তে হবে বা পড়তে হবে না। সেটা নর্মাল যেরকম ফ্যামিলিতে একটা প্রেশার থাকে যে না পড়তে তো হবে। আর তখন আমি খেলতে খুব ভালোবাসতাম, তো এর জন্য আমি মানে চাইছিলাম যে কোনো খেলার দিকে কোনো যাইতে, কিন্তু মানে মা বাবা বলে না পড়তে হবে, তুমি যেতে পারো মানে ক্রিকেট খেলতে, কিন্তু আলটিমেটলি তোমার পড়ে যেতে হবে, মেইন ফোকাস স্টাডিতে দিতে হবে, তারপর তুমি খেলতে যাও, বেসিক স্টাডিটা করতে হবে। তারপর আমি মেট্রিক এখান থেকেই পাস করলাম। তারপর হায়ার সেকেন্ডারিতে জুনিয়র সায়েন্স কলেজ বলে একটা স্কুল এখন আছে, এটার নাম চেঞ্জ হয়ে গেছে। তো এই স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করি। মেট্রিকের রেজাল্ট আমার ছিল 76%। 76% দুইটা লেটার ছিল, একটা ছিল হলো কি অ্যাডভান্স ম্যাথসে, একটা হলো সায়েন্সে ছিল। তার মানে আনন্দরাম অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আমি ল্যাপটপ এখনো আছে, সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি জিএসটি আইডিয়ার কাজটা করছি। হ্যাঁ, সেটা এখনো আছে এবং সেটা দিয়ে আমি বলতে গেলে আমি প্রফেশনাল ইউজ করছি সেটা, আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ডটা। তো স্কুল লাইফে হবিস কি ছিল? অনেকে আছে মিউজিক আছে, আমি ক্রিকেট তো ঠিক আছে, খেলাধুলা আছে, সাথে মিউজিক। আমি তবলা শিখেছি, আমি 6th ইয়ার পর্যন্ত শিখেছি, ইউজ খুব একটা হয়নি। আর তারপর আমি হায়ার সেকেন্ডারি মেট্রিক দেওয়ার পর থেকে বলতে গেলে আমি কোনো ইয়েই করিনি। মেট্রিক দেওয়ার পর থেকে আমি কোনো মানে কোনো চর্চায় ছিলাম না, মানে ইয়েতে। তারপর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তাছাড়া আমি কোনো ইংলিশ বুক পড়তাম, মানে আমি বুকগুলো যেগুলো ছিল গল্প বই বেশি ভালো, যে ফিকশনাল বুক যেগুলো আছে, যেগুলো স্টোরি, ফিকশনাল স্টোরি, এগুলো আমি পড়তাম, এখনো পড়ি, সেটা স্কুল থেকেই ছিল আমার। এখন কথা হচ্ছে তোমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এক্সপ্লোরার, এনাস্টিকা, এই ধরনের অনেক কিছু দেওয়া আছে। এক্সপ্লোরার, আরো কিছু এন্টারটেইনার। তো মানুষ হোয়াটসঅ্যাপে বিজি, এই সেই অন ডিউটি, কি মানে এন্টারটেইনার বলতে কি? হ্যাঁ, সেটা আমি বলি তোমার জেনারেলি। তো আমি ফেসবুক স্ট্যাটাসে তো আমি অ্যাক্টিভ আছি আমি অনেক, কিন্তু সেটার মিনিং হলো যে আমি নিজে মনে করি যে আমি অনেক এন্টারটেইনার, মানে আমি আমার সাথে যারা লোক থাকে, দেওয়াটা ভালোবাসো না? দুটাই। আমি কাউকে এন্টারটেইন করতে ভালোবাসি এবং কেউ যদি এন্টারটেইন করে এটাও আমি এনজয় করি। আর তোমার এই যেটা এস্থেটিকা বলেন সেটা হলো এনার্জেটিক। সবসময় জন্য আমি মনে করি যে যেটা যদি এনার্জেটিক লেখা থাকে সেটা আছে, তো এক সময় আমি দেখে তো নিজেকে এনার্জেটিক ফিল করবো। আর এক্সপ্লোরার তো আমি ভালোবাসি, কোন জায়গায় নতুন জায়গায় যেতে, কোনো ফুড এক্সপ্লোর করা, জায়গা এক্সপ্লোর করা, এগুলো আমি করে থাকি সবসময়। আচ্ছা, তো সাধারণত মানুষ সিএ চার্টার্ড অ্যাকাউন্ট সবাই জানে, সিএমএ আর সিএস এটা ফুল ফর্ম। আমি নিজেও কনফিউশন আছি, সেটা জানতে চাই। সিএ তো সবাই জানে, যেটা সবাই যেমন কমার্স থেকে পড়লে বেশিরভাগ লোকই বলে কিন্তু সিএ বলবো, কিন্তু আমি বলবো যে সিএও অনেকজনের ফুল ফর্ম স্পেলিং সহ ভুল হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেটা হলো সিএ, আর সিএমএ হলো কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যেটার আগে পূর্ব নাম ছিল আইসিডব্লিউএ। কোনটা? ওই সিএমএ এর। আচ্ছা, কস্ট এন্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, যেটা আগে নাম ছিল, যেটা 2014 থেকে চেঞ্জ হয়ে সিএমএ হয়ে গেছে। আর সিএস যেটা হলো কোম্পানি সেক্রেটারি। তো স্পেশালি 3টা কোর্সই আছে, যেটা প্রফেশনাল কোর্স, যেটা মানে আমাদের প্রফেশনাল কোর্স। আর 3টা কোর্সের সেপারেট একটা গভর্নমেন্ট একটা কাউন্সিল থেকে বানিয়েছে। সি এর একটা আলাদা কাউন্সিল আছে, সিএম এর আইসিএমআই বলে একটা কাউন্সিল আছে, আর সিএস বলে একটা কাউন্সিল আছে। তো সবগুলোর ফুল ফর্ম এবং সবগুলো সেপারেট কাউন্সিলের আন্ডারে এক্সাম দিতে হয়। কোনটা কোন সেক্টরে কাজ করে? দেখুন, সিএ এক্স্যাক্টলি যেটা কাজ করে সেটা হলো অডিট এবং ট্যাক্সেশন। অডিট বলতে ব্যাংকের অডিট না, ইন্ডিভিজুয়াল অডিট হতে পারে। ইন্ডিভিজুয়াল অডিট মানে অ্যাকাউন্টস অডিট কে বলে, যেমন আমার মানে টোটাল ব্যবসার ক্ষেত্রে টোটাল অ্যাকাউন্টস অডিটটা সিএ করে। এবং যেটা ওই ট্যাক্সেশন অডিট, ট্যাক্সে কত টাকা ট্যাক্স দিতে হবে, কত টাকা দিতে হবে না। এখন তো 2টা ট্যাক্স হয়ে গেছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তো যেটা জিএসটি ট্যাক্সটা আমাদের সিএমএ কেও পাওয়ার দিয়েছে, কিন্তু আগে ছিল যে প্রত্যেক শুধু সিএ এর কাছেই পাওয়ার ছিল, যে সিএ সবকিছু পাওয়ার কনসলিডেটেড। হ্যাঁ, সব কনসলিডেটেড। হ্যাঁ, সবগুলো মানে ট্যাক্সেশন অডিটের পাওয়ার সব সিএ এর ছিল। এখন কিছু কিছু সিএমএ কে দিয়েছে, যেমন জিএসটি অডিট যেটা, এটাকে সিএমএ কেও দিয়েছে, যে সিএমএ করতে পারবে, সিএও করতে পারবে। আচ্ছা, সেটাই তো অ্যাকচুয়ালি কাজটা হলো সিএ এর কাজটা হলো অ্যাকাউন্টস দেখা। সিএমএ যেটা কাজটা হলো নাম থেকেই বোঝা যায়, যেমন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো সেটা হলো কস্ট, দ্যাট মিনস কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে
কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যদি আমরা কস্ট নির্ধারিত করি, যেমন কোনো একটা পার্টিকুলার কোনো জিনিসের দাম নির্ধারিত করা, বা কোনো জিনিসের দাম নির্ধারিত করা, যেমন এই জিনিসটার দাম কত হবে বা জিনিসের দাম কত কমাতে হবে, কত বাড়তে হবে, সেগুলো এক্স্যাক্টলি নির্ধারিত করে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। কোনো জায়গার মধ্যে কস্ট বেশি বেড়ে গেছে, তো কস্টটা কিভাবে কমানো যায়, রিডাকশন, প্রাইস রিডাকশন, বা কোন জায়গায় লস হচ্ছে, কোন জিনিসটা করলে আমাদের দামটা মানে প্রফিটটা বাড়ানো যাবে, এগুলো হলো সব কস্ট ম্যানেজমেন্টের কাজ। এবং সিএস এর কাজটা হলো যখন কোম্পানি আমরা স্টার্ট করি, আমরা লিগেল অব্লিগেশনস যেগুলো থাকে এগুলো সব আমরা সিএস কোম্পানি সেক্রেটারি, যখন আমরা কোম্পানি স্টার্ট করি তখন সিএস এর প্রয়োজন পড়ে। আর তাছাড়া লিগেল অব্লিগেশন, যেমন এই বিজনেসটা এখানে করলে লিগেল আছে কিনা, কোম্পানির অডিট গুলো চার্টার্ড অ্যাকাউন্ট করতে পারবে না, করতে পারবে, ওরাই করবে, কোম্পানি অডিট করতে হবে, সবার সেপারেট কাজ। একটা কোম্পানি আমার আগে বলেছে ইন্ডিভিজুয়ালি চার্টার্ড অ্যাকাউন্ট অডিট করতে পারবে, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালি বলতে একজন মানুষের ব্যক্তিগত বিজনেস, হ্যাঁ মানে উনি একজন প্রোপ্রাইটর, ঠিক আছে, একটা এন্টারপ্রাইজের মালিক, ঠিক আছে। তো তার যেটা অডিট আছে চার্টার্ড অ্যাকাউন্ট করতে সবাই, সব কোম্পানি হোক বা ইন্ডিভিজুয়াল হোক বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইচইউএফ হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা করবে সব হিন্দু এইচইউএফ থাকে, ঠিক আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা বলতে মানে কোন ক্যাটাগরি মানুষ অ্যাকচুয়ালি কি, দেখুন আমাদের হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলতে গেলে আমাদের অনেক ধরনের বিজনেস আছে যেগুলো ফ্যামিলি বিজনেস চলছে, যেমন আমার আগে দাদু ছিল, এখন আমি চালাচ্ছি, এখন আমার ছেলে চালাবে, ট্র্যাডিশনাল বিজনেস। তো অ্যাকর্ডিং মানে অ্যানসেস্টর দেখে চলে আসছে স্টেপ বাই স্টেপ। তো ওইগুলো বিজনেসকে স্পেশালি একটা তোমার লাইসেন্স দিয়েছে সরকার, আচ্ছা, সবাইকে তো অ্যাপ্লাই করতে হবে। ওই মানে এইচইউএফ যদি তোমার থাকে তো অনেক ধরনের ট্যাক্সেশন বেনিফিট পাওয়া যায়, সবাইকে দেবে না, সেটা আগে অ্যাপ্লাই করতে হবে গভর্নমেন্টে, তাহলে পাওয়া যায়। তো এই সব যে কোনো কেউ হোক আলটিমেটলি সিএ ট্যাক্সেশন করবে। অ্যাকচুয়ালি একটা কোম্পানি যদি হয় তাই ম্যানুফ্যাকচার তো নিশ্চয়ই থাকবে, বা কোনো সার্ভিস সেক্টর হয়, যদি হয় ম্যানুফ্যাকচার হোক বা যাতে নাই হোক, আমাদের সিএর কাজটা হলো ট্যাক্সেশন, ইন্ডিভিজুয়াল হোক, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হোক অথবা কোম্পানি হোক। কিন্তু কস্ট ম্যানেজমেন্টের কাজ হলো কস্টিং নির্ধারিত করা, প্রাইসের ডিটারমিনেশন করা, প্রাইস রিডাকশন করা, জিনিসের দাম কিভাবে কমানো যায়। এবং কোম্পানি সেক্রেটারির কাজ টোটালি ডিফারেন্ট, কেউর সাথে কেউর কোনো কাজের কোনো মিল নেই, সবার ডিফারেন্ট কাজ আছে এবং ডিফারেন্ট রোল আছে, এর জন্য সবার ইম্পর্টেন্সও আছে অতটুকু। মানে কেউ আমি বলবো না যে সিএ করলেও সিএম এর থেকে কম, এবং সিএস করলে যে সিএর থেকে কম, কোনো সবার আলাদা রোল আছে যেটা অন্য কেউ করতে পারবে না, সেটাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে কোম্পানি এন্ড এন্টারপ্রাইজ, এই দুটার মধ্যে পার্থক্য না সেম? দেখুন পুরো ডিফারেন্ট। এন্টারপ্রাইজ হলো তোমার সব জিনিসে একটা বিক্রি করে, কোনো এন্টারপ্রাইজের মধ্যে আমরা কোনো দোকানের নাম থাকে এন্টারপ্রাইজ। তো এন্টারপ্রাইজ মানে যেগুলো জিনিস, যেগুলো আমরা ইন্ডিভিজুয়াল কোনো জিনিস আমরা ইন্ডিভিজুয়ালি প্রোপ্রাইটারশিপ থাকে, কখনো দেখতে পাই যে এন্টারপ্রাইজেস, এগুলো কোনো ডিফারেন্স নেই এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রাইজেস। তো সবগুলো জিনিস হলো যে আমি কোনো সোল প্রোপ্রাইটারশিপ যদি কোনো বিজনেস করি বা পার্টনারশিপে কোনো যদি বিজনেস করি, এন্টারপ্রাইজ জিনিসটা হলো যে আমাদের বিজনেসের টোটাল ডিফারেন্ট, আলাদা কোনো নাম রেখেছে। আর কিন্তু আমাদের যদি কোম্পানি যেটা ব্যাপারটা এটা হলো আলাদা, যেমন তখন এখানে তিনটা পার্ট চলে আসে। একটা হলো সোল প্রোপ্রাইটারশিপ, যদি আমি একা বিজনেসটা স্টার্ট করি। একটা হলো পার্টনারশিপ, যদি 2 জন 3 জন 5 জন মিলে স্টার্ট করি। একটা হলো কোম্পানি, সেটা ডিফারেন্ট। পুরো ডিফারেন্টটা হলো কেন, কোম্পানি আর কোম্পানির যে মানে মালিক থাকবে, ডাইরেক্টর থাকবে, ওরা সেম থাকবে না। মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যদি কোনোদিন কোম্পানি আমি সোল প্রোপ্রাইটারশিপ মানে কোনো ইন্ডিভিজুয়াল স্টার্ট করলাম বিজনেস স্টার্ট করার পরে কোনোদিন বিজনেসটা আমার লস হয়ে গেল, যদি আমি লোন নিলাম, ওই বিজনেসের লোন নিলাম এবং লসটা হয়ে গেল আমার, তখন আমাকে কোর্ট বিজনেস বলতে এন্টারপ্রাইজ না কোম্পানি, যে কোনো বিজনেস এনি টাইপ এন্টারপ্রাইজ হতে পারে, কোনো এমনি নরমাল কোনো দোকানও হতে পারে। ব্যাংক থেকে লোন নিল, বিজনেস স্টার্ট করলো, যখন বিজনেসটা আমার লস হয়ে গেল, ডাউন হয়ে গেছে, তো ওই টাকাটা আমার তো সুদ করতে হবে। তখন আমার পার্সোনাল অ্যাসেট বিক্রি করেও সোল প্রোপ্রাইটারশিপে ন্যাচারাল ক্যালামিটিস, ফ্লাড, অনেক সময় যে কোনো কিছু, আই হ্যাভ টু পে দ্য মানি টু ব্যাংক, বা যেখান থেকে লোন নিয়েছি এটা আমার দিতে হবে। মানে ড্যামেজ হোক, ডেস্ট্রয়েড হোক, এনি টাইপস অফ লোনসও আমার দিতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে অন্য ডিফারেন্স থাকে, যে আমার পার্সোনাল, জিনিসটা বুঝবেন যে আমার পার্সোনাল এসেটে কোনো মানে ইম্প্যাক্ট করবে না। ফর এক্সাম্পল, আমার পার্সোনালি আমার অনেক টাকা আছে, ইন্ডিভিজুয়ালি যদি লোন দিতে না পারি, তা আমার পার্সোনাল এসেট বিক্রি করতে হবে, করে আমার লোন শোধ করতে হবে। আচ্ছা, আমার বাইক আছে, একটা ঘর আছে, এটা বিক্রি করতে হবে। মানে কোম্পানির ক্ষেত্রে আমার যে পার্সোনাল, কোম্পানি না বিজনেস, এন্টারপ্রাইজ এটা মানে এন্টারপ্রাইজ তো তোমার ধরো একটা ফার্ম আছে, দোকান আছে, দোকানে কি বলছে, ব্যাংক থেকে লোন নিয়েছে এবং যে কোনো অবস্থা তার বিজনেসটা লস মানে লস হয়েছে ডিউ টু ড্যামেজ অর থেফটিং, যে কোনো কিছু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি প্রোপ্রাইটর যদি ব্যাংকে বলে যে আমার লস হয়ে গেছে, আমি লোন রিকভার মানে ইএমআই দিতে পারছি না বা লোন দেবো না,
হ্যাঁ তখন কি হতে পারে? তখন কি হবে, তখন ও আমার যে নিশ্চয়ই একটা সিকিউরিটি থাকবে, ওই সিকিউরিটি হয়তো মেবি আমার বাইক হতে পারে, আমার ঘর হতে পারে, আমার অন্য কিছু হতে পারে, পার্সোনাল এসেট। আচ্ছা। এটা কিন্তু এন্টারপ্রাইজেস না, না, কিন্তু সেটাও আমার বিক্রি করে আমার পে করতে হবে। আচ্ছা। আর কোম্পানির ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে এটা নাই, সেটা হলো যে ডিফারেন্ট, যে আমার প্রাইভেট পার্সোনাল এসেট আমার বিক্রি। হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে যেটা, এটা কোম্পানির জায়গায়, কোম্পানির নামে একটা জায়গা আছে, সেটা বিক্রি করে আমার হয়তো সুদ করব, বা কোনো আমার কোম্পানির গাড়ি আছে, বা কোনো কোম্পানির কোনো ল্যান্ড আছে, কোনো কোম্পানির আন্ডারে যতগুলো অ্যাসেটস আছে এগুলো বিক্রি করতে পারবে, কিন্তু আমার পার্সোনাল ঘর আছে সেটা বিক্রি করতে পারবে না। মানে আমি করতে না করলেও চলবে। তখন এটাকে বলে তোমার যে মানে আমি দেউলিয়া হয়ে গেছি, যে আমি আর পারবো না, সেটাই সারেন্ডার করতে। তো এখন কথা হচ্ছে আমরা রুরাল এরিয়া থেকে বিলং করছি, রুরাল বলো আর সেমি রুরাল। আমরা বরাক ভ্যালি বলতে মোটামুটি 60 to 70% রুরাল, ঠিক আছে? তো রুরাল এরিয়া থেকে যখন অনেক মেরিট স্টুডেন্ট আছে, প্রতিভা সম্পন্ন ছাত্র আছে, তো কি হয়, ওদের ইচ্ছা থাকে সিএ করবে, সিএমএ করবে, কিন্তু কখনো দেখা যায় যে কত লাগবে, ঠিক আছে, কি লাগবে, চিন্তায় পড়ে যায়। কিন্তু তার থেকে কথা হচ্ছে, আমি জানতে চাই যে অনেকের মনে প্রশ্ন থাকে যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট একটা অডিট ফাইলের সিগনেচার করে দিলেই 20 থেকে 30,000 হতে পারে, আরো বেশিও। এই ধরনের সাধারণ চিন্তাধারা সবার মনে, ঠিক আছে? সেটা কি আদৌ সত্যি না বাস্তবের সাথে না কাল্পনিক? মানে মানুষের চিন্তাধারা যেটা, যে না একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনেক রুজি আছে ভাই, যদিও সে সরকারি চাকরিজীবী হয়ে থাকে, সরকারি মানে এমপ্লয়ি হয়ে থাকেও, তা সত্ত্বেও যদি অন্য প্রাইভেট প্র্যাকটিস করে থাকে, তো ওকে দিয়ে যদি একটা সিগনেচার প্রয়োজন অনুসারে এক সিগনেচারে 20-30,000 নিয়ে নেয় বা দিতে হবে, তো সেটা কি সত্যি না মানুষের ভুল ধারণা? সেটা প্র্যাকটিক্যাল মানে কি? দেখো, যে 20-30,000 পায় না সেটাও কোনো ব্যাপার না, কিন্তু রেগুলারলি যে 20-30,000 সাইন করলেই পেয়ে যাবে, সেটা কোনো নেই। অ্যাকচুয়ালি কি হয়, মানুষের ধারণা তো মানে চার্টার্ড অ্যাকাউন্ট সিগনেচার করবে মানে 20-30,000 পেয়ে যাবে না। সব সময় যে সিগনেচারই করবে, ওরা কাজ শুধু সিগনেচার করা, এটাও না। তো ওইটাই একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ফার্স্ট যেটা প্রসিজিওর থাকে, যেমন সিএ করার পর বা সিএমএ করার পর যেগুলো অডিট পাওয়ার থাকে, তো অডিটে ওদের সিগনেচার প্রয়োজন পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওরার কাজটা শুধু অডিটিং করা না, ওদের কাজটা মনে করুন একটা জিএসটি আছে, যখন তো জিএসটি বানাতে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সে, এবং এখন 31 জুলাই চলে আসছে সামনে। তো সবাইকে বলবো যে দর্শকবৃন্দরা, যে যারা 31 হয়নি তারা ফাইল করে নেবেন, না হলে 1000 যদি নীল রিটার্ন হয়, 5 লাখের নিচে হয়, তো 1000 ফাইন লাগবে। আর যদি 31 এর পরে হয়, যদি 31 এর পরে যদি মানে ট্যাক্সেবল রিটার্ন হয়, তো 5000 ফাইন লাগবে। জুলাই আচ্ছা, কোন ইয়ার মানে সেশন 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার। কিন্তু ঠিক আছে, বলে দাও। তো অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে টাকার ব্যাপার যেটা বলেছিলেন, তো টাকাটা হয়েছে এইভাবে, যেমন কাজ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, কি হয়েছে, আমাকে বললো যে একটা আইটিআর বানাবো, ইনকাম ট্যাক্স রিটার্ন বানাবো। তো আমি মনে করুন সিএ, আমি তো যদিও সিএমএ, কিন্তু সিএ মনে করুন, তো সিএ বললো আমাকে আইটিআর বানানোর জন্য। এখন আমি বললাম যে সাইন করে নাও, আমি 20,000, এটা কমপ্লিটলি রং। আমি পুরো আমার চার্টার ইয়েটা বানাতে হবে, আমার ওই কমপ্লিটলি আমার ইয়েতে ঢুকে, ওই ওয়েবসাইটে ঢুকে আমার টোটালি বানাতে হবে, ব্যালেন্স শিট বানাতে হবে, প্রফিট এন্ড লস বানাতে হবে, এবং ওদের যেটা কম্পিউটেশন ট্যাক্সেশন কম্পিটিশন আছে ওটা বানিয়ে আমার সাবমিট করতে হবে। ট্যাক্স যদি পে করার হয় তাহলে করতে হবে, যদি রিফান্ড পাওয়ার হয় ওটা কাস্টমার পাবে। কিন্তু ওটার জন্য আমি এখন 20,000 চার্জ করবো, সেটা হবে না, আমার সাইনও প্রয়োজন পড়ছে না। তো এর জন্য আমি চার্জ করবো যেটা নর্মাল ফি যেটা আছে 1 থেকে 2,000, যেটা সাধারণত হয়ে থাকে ব্যক্তিগত ব্যাপার, যেটা ফিস থাকে, যাদের ফিস থাকে। এটার জন্য না, এটা কোনো ভুল ধারণা যে সাইন করলে 20,000, এরকম যদি হতো সব সিএ শুধু খালি সাইনই করতো আর ওরা 20,000-30,000 করো। হ্যাঁ, 20,000-30,000 এর কোনো কাজ আছে যেগুলো হলো, যেমন আমি কোনো কোম্পানি বানিয়ে দিলাম না, সেটা হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে এত যদি টাকা তো সবাই যেতে পারতো সিএ মানে সিএ ইনস্টিটিউট মানে কোর্স করার জন্য। হ্যাঁ, এত যখন রুজি, তাহলে তো সিএ সবাই বলতে পারতো, সবাই যেত সিএ করতে, যাচ্ছে না কেন? সেটাই বলবো, যাচ্ছে না অনেকটা কারণ আছে। যে আমার ফার্স্ট হলো যে এই যে 20,000-30,000 যদি পায়ও, এই 20,000-30,000 এর জন্য 5 ইয়ার্স ডেডিকেশন, সেটা অনেক কম লোকেরই আছে, যেটা 5 ইয়ার্স ডেডিকেশন। আপনি গুগলে মেরে সার্চ করে দেখতে পারেন যে অল ইন্ডিয়া লেভেলে সবচেয়ে টাফেস্ট কোর্স হলো ইউপিএসসি, সবাই জানি আমরা। সেকেন্ড যেটা টাফেস্ট কোর্স হলো সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট, অ্যাকর্ডিং টু গুগল, এবং আমরা সবাই জানিও।
তো এর জন্য যে শুধু এক্সাম যদি 1 লাখ পিপল দেয়, নট লেস দেন মানে নট মোর দেন 7% or 8% পাস করে প্রত্যেক ইয়ার। মানে কতর মধ্যে 1 লাখ যদি পরীক্ষা দেয় অনলি 6 to 7,000 পাস মানে 100 এ 5 6 স্টুডেন্ট পাস করে। এই এক্সামটা সেন্ট্রাল লেভেল, সেন্ট্রাল লেভেল, অল ইন্ডিয়া লেভেল, অল ইন্ডিয়া লেভেল, সিএ হোক, সিএমএ হোক, সিএস হোক, অল ইন্ডিয়া লেভেল এক্সাম হয়। হ্যাঁ এক্সাম হয়, কিন্তু যে সবাই যেমন বলেন সবাই পাস, সবাই ইচ্ছে থাকে, কিন্তু সবাই ইচ্ছে থাকলেও এটা ক্লিয়ার করতে পারবে না। বাস্তবে যাওয়াটা মানে লাইফে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে অনেক টাফ আছে। তো টাফ বলবো না, সবাই ইচ্ছা করলে তো সবাই হচ্ছে, কিন্তু কম্পিটিশন আছে এবং এক কথা ইচ্ছা থাকলে উপায় হয়। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি করতে পারবে। তোমার রুরাল থেকে বিলং করছো না টাউন থেকে করছো, মা বাবা গরিব পরিবার থেকে, ধনী পরিবার থেকে, এসব কিছু এবং অনেক ধারণা করতে পারবে। এটা একটা আছে, অনেক ধারণা আছে যে আমি তাহলে আমার মনে হয় বাইরে যেতে হবে। হ্যাঁ এটা বাইরে যেতে হবে, আমার তো এখানে মানে কালাইনে থাকে হচ্ছে না, শিলচর থেকে হচ্ছে না, এগুলো হবে না। এখন এত পসিবল এক্সাম আমাদের ভালো নিউজ হলো যে সিএর এক্সাম এখন ইন্টারমিডিয়েট হোক, ফাউন্ডেশন হোক, ফাইনাল হোক, সেটা আমাদের শিলচরেই হয়, শুধু এক্সাম হয়। তো আমাদের ইনস্টিটিউট তো অনেক জায়গাতেই আছে, কিন্তু এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে, যেমন তোমার এসএসসি ঠিক আছে, জায়গায় তার রিজিওনাল সেন্টার দিয়ে দিয়েছে। হেড অফিস গুয়াহাটি হলেও কি হচ্ছে তোমার সেন্টার দিয়ে দিয়েছে। তো তার জন্য তোমার বাইরে যেতে হবে না। তো এর জন্য একটা সুবিধা আছে এখানে এক্সাম, এবং যেগুলো কোর্সের যেগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্টের কোর্সগুলো তুমি অনলাইন পেয়ে যাচ্ছ। তুমি অনলাইন এখন সবগুলো টাকা দিয়ে, কম বেশি টাকা দিয়ে তুমি কোর্সগুলো পাচ্ছ, এবং অ্যাডমিশন যখন করবে তখন বুকগুলো তোমার হোম ডেলিভারি করে দিচ্ছে ইনস্টিটিউট। তুমি ঘরে বসেও তুমি শুধু এক্সাম দেবে, আর তুমি ঘরে বসেও মানে রুরাল এরিয়াতে থেকেও পাস করতে পারবে। এটা কোনো ধারণা ভুল যে আমার কলকাতাতেই যেতে হবে এটা, বা আমার দিল্লি যেতে হবে, এটা কোনো ইয়ে নেই। আমি কলকাতা থেকে করেছিলাম, তখন আমার এত ধারণা ছিল না যে আমি এখান থেকে করতে পারবো কিনা, বা মানে কিরকম হবে এক্স্যাক্টলি। এখন আমি বুঝেছি যে এর জন্যই অ্যাওয়ারনেসটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি মানে সঠিক গাইডেন্স না থাকার কারণে বাইরে যেতে হয়। তখন আমি জানতাম না যে হবে কিনা, তো অনলাইন কিভাবে অ্যাডমিশনই হবে, কোন সাইটে ঢুকে অ্যাডমিশন হবে, কত টাকা ফিস লাগবে, এগুলো কি অনেক ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ করে। তো আমি এর জন্য কলকাতা গিয়ে করতে হয়েছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু অনেকের ইচ্ছা আছে এবং গাইডেন্স পায় না, তো এই ব্যাপারে আমার কথা হচ্ছে, যদি আমাদের এখান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট, সিএ হোক, সিএমএস হোক, সিএ হোক, এইগুলো যদি করতে চায়, তো তার জার্নিটা যেটা হবে আপ টু সিএ হোক আর সিএমএ হোক, তো সে কিভাবে হতে পারে পুরো ডিটেলসটা আমি তোমার থেকে জানতে চাই। এবং যারা দেখছে বর্তমান স্টুডেন্ট যারা, তাদের যাতে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়, যে বাইরে যেতে না হয়, বা সেটা কি প্রসিডিউর হয়। অনেকের প্রসেস জানে না, না জানা সত্ত্বেও মানে কনফিউজ হয়ে যায়, কি করবেন না করবেন, লাস্ট অফ থেমে যায়। তো যদি সেটা পুরোপুরি তুমি বলে দাও, তাহলে হয়তো কারো ইন্সপিরেশন আসবে, এবং কি হবে, কি প্রসিডিউর বা মেথড সেটা জানতে পারবে, যে আমাকে এইভাবে যেতে হবে, গেলে আমি সাকসেস হব, সিএমএ করে আসতে পারবো, এবং কোনো প্রবলেম ফেস করতে হবে না বা করবো না। ইনিশিয়ালি যদি স্টার্ট করি আমি সিএ দিয়ে, তো সিএ এর প্রথম কোয়ালিফিকেশন যেটা লাগবে, যেটা হলো তোমার এইচএসএলসি পাস করতে লাগবে, দেন হায়ার সেকেন্ডারি পাস করতে লাগবে, কমার্স দিয়ে পাস করতে হবে, বা অন্য ইয়ে দিয়েও পাস করে করা যায়। সবাই আর্টস থেকে যেতে পারবে, এক্স্যাক্টলি আর্টস থেকে যেতে পারবে। মানুষের তো ধারণা সেটা না, মানুষের ধারণা মানে কমার্স লাগবে না, সেটা কোনো প্রয়োজন নেই। সেটাই আমাদের জানলাম আজকে ফার্স্ট। হ্যাঁ, তো আমিও আমারও যেটা ধারণা ছিল, তো আমার ধারণা ছিল যে কমার্স মানে চার্টার্ড অ্যাকাউন্ট হতে হলে তোমার কমার্স মাস্ট। হ্যাঁ, সেটা সত্যি যে লাগবে না, কিন্তু একটা প্রবলেম হয়, কমার্সের যেগুলো বেস শেখানো হয় হায়ার সেকেন্ডারিতে বা ওইগুলো ডিগ্রিতে, তো ওইগুলোর বেস কিন্তু অনেক আমাদের এক্সামে আসে, এন্ট্রান্স এক্সাম যেটা হয়, এন্ট্রান্স এক্সামে ওগুলো আসবে। তো যদি কোনো অন্য স্ট্রিমের হয়, তাহলে নিজে অনেক পড়াশোনা বেশি করতে হবে ওই কমার্সের বেসগুলো জানতে। যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয় তার জন্য একটু ইজি হবে। মানে আমার যেটা বুঝতে পারলাম, যেটা হচ্ছে তুমি বাংলা মিডিয়াম থেকে যখন এইচএস করে ডিগ্রিতে যাবে, ইংলিশ পাবে, তখন কি হয়, মানুষের বা ছাত্রদের 3-6 মাস মোটামুটি তার মানে এই যে ইংলিশ ক্লাসটা, ইংরেজি লেকচার দিয়ে থাকে ক্লাসে, ঠিক আছে, তো সেটা তার এডপ্ট বা বুঝতে তার টাইম লেগে যায়। তো গ্রুপ এখানে সেই অবস্থা, যদি মানে লোয়ার থেকে যদি ইংলিশ মিডিয়াম পড়ে যেত, যারা পড়ছে তাদেরকে ডিগ্রিতে যাওয়ার পর প্রবলেম ফেস করতে হয় না, ইংলিশ ফুললি ইংলিশ মিডিয়াম থাকার কারণে। তো সেটাই এখানে সেই মানে আর্টস হলে বেস পাবে না, কমার্স হলে বেস কনসেপ্টটা মানে বেসিক কনসেপ্ট যেটা চার্টার্ড অ্যাকাউন্টে সেটা পেয়ে যাবে, তা ক্লিয়ার হয়ে যাবে, বেসিক কনসেপ্টটা পেয়ে যাবে। এক্স্যাক্টলি।
তো এখন এই হলো কোয়ালিফিকেশন, সিএ হোক সিএমএ হোক কোয়ালিফিকেশন সবগুলো সেমই লাগে। হায়ার সেকেন্ডারি পাস করে তিনটাতেই যদি চান্স পাওয়ার হয় তাহলে একটা এক্সাম দিতে হয় ফাউন্ডেশন বলে। সিএ এরও ফাউন্ডেশন হয়, যেটা আগে নাম ছিল সিপিটি, কমন প্রফিসিয়েন্সি টেস্ট বলে। সিএম এরও ফাউন্ডেশন এবং সিএস এরও ফাউন্ডেশন বলে এক্সাম হয়, যেটা প্রত্যেক 6 মাস পর পর হতে থাকে। যেমন আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম এইবার, আমি 6 মান্থ পরেও এটা অ্যাপ্লাই করতে পারবো ফাউন্ডেশনের জন্য, যেটার জন্য কোর্স ফি সিএ এর নিয়ার অ্যাবাউট 10,000, সিএম এর নিয়ার অ্যাবাউট 7,000, আর সিএস এরও এইরকমই 6 to 7,000 আসপাস। ওই এন্ট্রান্সের জন্য যেটা এন্ট্রান্স ফিস যেটা এন্ট্রান্স ফিস যেটা, তার মধ্যে ইনক্লুডিং থাকবে অনেক জিনিস ইনক্লুড থাকে, কেন বুক ইনক্লুড থাকে, জার্নাল যেগুলো পাঠায়, ওই ওদের জার্নাল বলে প্রসপেক্টাস, এইগুলো সব পাঠিয়ে দেয়, ওরা পাঠিয়ে দেয়, এগুলো ইনক্লুড থাকে ওই ফিজের মধ্যে। তো ওই এক্সাম যদি এন্ট্রান্সের সময় একেবারে সবকিছু সব দিয়ে দেয় না, এন্ট্রান্সে শুধু এন্ট্রান্সের যেগুলো বই আছে, এন্ট্রান্স প্রিপারেশন নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হওয়ার জন্য তোমাকে যা কিছু রিকোয়ার্ড ওই ফিজের মধ্যেই চলে আসবে, আর এটা ইনস্টিটিউট ঘরে পাঠিয়ে দেবে। আচ্ছা, মানে পোস্টালে পেয়ে যাবে, তোমার পেয়ে যাবে অনলাইনে। আচ্ছা, ফর্ম ফিল আপটা কিভাবে হবে? ফর্ম ফিল আপটা অনলাইন সাইট আছে, সিএর এর সাইট আছে, আইসিএমআই এর সাইট আছে, সিএস এর সাইট, তিনটা সেপারেট সাইট আছে। তো সাইটে ঢুকে যেগুলো তোমাদের মার্কশিট, আইডেন্টি, তোমার এগুলো লাগবে, ওগুলো নরমাল যেরকম হয়, সাইটটা হলো আইসিএমআই হলো সিএম এর, আইসিএসআই হলো সিএস এর, আর সিএর হলো আইসিএআই। মানে ডাইরেক্ট গুগলে সার্চ করলে ICAI.com বা ICMI গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো সেটার মধ্যে ঢুকে সবগুলো তোমার যেগুলো ডকুমেন্ট চাইছে, ফটো, এগুলো দিয়ে, আর ফিস গুলো তোমার অনলাইনে পে করা যায়, ওগুলো দিয়ে তুমি মানে রেজিস্ট্রেশন করে নিলে। কিন্তু এটার একটা সুবিধা হলো, যদি মনে করো এন্ট্রান্স, আমি মনে করো আফটার হায়ার সেকেন্ডারি করতে হয়, কিন্তু কারো ইচ্ছা হলো আমি হায়ার সেকেন্ডারি আমি ডিগ্রিটা পড়ে নিই, তারপর আমি সিএসিএমএ করবো। তো এটা একটা সুবিধা করে দিয়েছে ইনস্টিটিউট। যদি মানে আমাদের এই ডিগ্রিতে যদি কমার্স থেকে যদি 60% কোনো এগ্রিগেটে 60% থাকে, এবং অন্য স্ট্রিম যদি সায়েন্স বা আর্টস হয় 65% হয়, তাহলে তোমার ওই এন্ট্রান্স এক্সামটা দিতে হয় না, তখন ডাইরেক্টলি নেক্সট স্টেপে তুমি চলে যাবে। মানে কথা হচ্ছে এইচএস দিয়ে যদি যেতে হয় তাহলে এন্ট্রান্স এক্সামটা দিতে হবে, এন্ট্রান্সের ফুল ক্রাইটেরিয়া তোমার ফুলফিল করতে হবে। হ্যাঁ, কিন্তু ডিগ্রি দিয়ে যেতে হয়, যদি কেউ ধরে নাও বিকম পাস উইথ 60% from commerce stream, আর science from science stream and art stream, you have to score minimum 65%. তার মানে 5% এর ডিফারেন্ট আছে। কমার্সের জন্য একটু 5% কনসেশন পেয়ে যাবে 5% কমার্স, যদি কমার্স থেকে হয় থাকে। হ্যাঁ, কমার্স মিন্স বিকম অন্য কিছু হতে হবে না, বিবিএ কোনো কিছু হবে না, অনলি বিকম থেকে হলে তুমি 60% এ পেয়ে যাবে, মানে তখন এন্ট্রান্সটা লাগবে না, এন্ট্রান্সও লাগবে না, ডাইরেক্টলি অ্যাডমিশন হয়ে যাবে। তিনটা স্টেপ থাকে জেনারেলি আমাদের। একটা হলো ফাউন্ডেশন, যেটা হলো এন্ট্রান্স, সেকেন্ডটা স্টেপ হলো ইন্টারমিডিয়েট, আর 3 নম্বরটা হলো ফাইনাল, আচ্ছা, আর আরেকটা হলো আর্টিকেলশিপ। আচ্ছা, তো আমাদের এখন থেকে স্টার্ট হলো। তো তুমি ওই ফাউন্ডেশনটা লাগলো না, ডাইরেক্টলি চলে আসলে তুমি ইন্টারমিডিয়েটে, মানে স্টেপ 2 ডাইরেক্ট, হ্যাঁ স্টেপ 2 তে চলে আসে। তিনটা স্টেপ আছে আমার। আমি 1 নম্বর স্টেপ আমার গ্রাজুয়েশন দেখায়, হ্যাঁ, সেটাকে আমি কনসেশন পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমার 2 নম্বর স্টেপ হচ্ছে ইন্টারমিডিয়েট। তখন আমার ওই যদি আমি ডিগ্রি পাস করিনি, তখন আমি ডাইরেক্টলি রেজিস্ট্রেশন করব আমি ইন্টারমিডিয়েটে। তো ইন্টারমিডিয়েটের ফিসটা হলো তোমার সিএর নিয়ার অ্যাবাউট, এখন বেড়ে হয়ে গেছে, এখন তো সবগুলোই দাম বাড়ছে, এগুলো ফিসগুলো বাড়ছে, তো নিয়ার অ্যাবাউট হয়ে গেছে 30 to 35,000। আমাদের সিএম এর হয়ে গেছে 20 to 30,000 এর ভিতরে, আর সিএস এরও এরকম মোটামুটি 15 to 20,000 এর ভিতরে আছে, মানে ফিসটা ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশনের জন্য। এটা ইনক্লুডিং 8টা বুকস পাবে, এগুলো তুমি যেগুলো ইনক্লুডিং আছে সব ইনক্লুড, আবার বুকগুলো হোস্টেলে পাঠিয়ে দেবে, ইন্টারমিডিয়েটের বুকগুলো পাঠিয়ে দেবে। তো এগুলো তখন এখন হলো মেইন এক্সামের, তুমি ইন্টারমিডিয়েট পড়লে 3 নম্বর স্টেপ, হ্যাঁ 1 2 3 নম্বর স্টেপ নাম্বার 3 না 2 নম্বর তখন পাস করতে আমি যেটা বলে দিই, আমি 2 নম্বর ইন্টারমিডিয়েট, যেটা 2 নম্বর স্টেপটা, 2 নম্বর স্টেপটা কি হয়েছে সেটাই হলো, মানে সিএস এর যে এক্সাম যে কঠিন সবাই বলে, সেটাই হলো ইম্পর্টেন্ট জায়গাটা। ইন্টারমিডিয়েটে 2টা গ্রুপ থাকে, মানে সিএ হোক সিএমএ হোক সিএস, 2টা গ্রুপ থাকে, প্রত্যেক গ্রুপে 4টা করে ফান্ডামেন্টালটা তো মানে এত ইম্পর্টেন্ট না বলতে গেলে চলে, ইম্পর্টেন্ট না মানে হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট না। ফান্ডামেন্টাল তো তুমি যদি গ্রাজুয়েশন 66 পেয়ে গেলে অ্যাডমিশন 60% বিকমে, আর আর্টস সায়েন্স হলে তোমার বিএসসি হলে তোমার 65%, তাহলে আমার এগুলো ক্রাইটেরিয়া, এগুলো যদি আমার থাকে তাহলে আমার ফান্ডামেন্টাল এত প্রয়োজন নেই না, প্রয়োজন ডাইরেক্টলি আমি ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নেব। আচ্ছা, এখন এই হচ্ছে মেইন, এই জায়গা, এইখান থেকে পাস করার ইম্পর্টেন্সটা চলে আসে। তো এখানে আসার পর তোমার 2টা গ্রুপ থাকে,
8টা বুক পাঠাবে, দুইটা গ্রুপ থাকবে, 4টা বুক। আর এক্সাম হবে 400 দুইটা গ্রুপের 400 তো প্রত্যেক 6 মান্থ আমি আগে বলছিলাম এই যেটা গ্রুপ দুটা, এই গ্রুপের এগেইনস্টে কোনো নাম্বারিং না এবি গ্রুপ এ গ্রুপ বি না, এরকম গ্রুপ 1 গ্রুপ 2। আচ্ছা গ্রুপ 1 গ্রুপ 2, হ্যাঁ ইন্টারমিডিয়েটের গ্রুপ 1 গ্রুপ 2। আচ্ছা হ্যাঁ, তো ইন্টারমিডিয়েটের যেটা গ্রুপ 1 আছে সেটা হলো গ্রুপ 1টা হলো 4টা সাবজেক্ট থাকবে এবং গ্রুপ 2 তেও 4টা সাবজেক্ট থাকবে, যেগুলো ওই অ্যাকাউন্টস রিলেটেড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, ল থাকবে, ট্যাক্সেশন থাকবে, সবগুলো ইনক্লুডিং অ্যাকর্ডিং টু তোমার যেগুলো কোর্স চেঞ্জ হতে থাকছে। তো 2000 এই দুইটা সাবজেক্টকে টোটাল 800 মার্কসের এক্সাম হবে এবং তোমার মিনিমাম স্কোর 50% পাস করতে হবে, মানে 50% পেলে তুমি পাস হবে। 50% পেতেই হবে, কম্পালসারি পেতে হবে যদি তোমার অ্যাডমিশন ওই ইন্টারমিডিয়েট পাস করতে হয়। ওইটা ইন্টারমিডিয়েট পাস হলে তুমি ফাইনালে তুমি অ্যাডমিশন ফাইনালে যাবে। হ্যাঁ, আর সেটা 50% লাগবেই লাগবে, মানে এটা পাসটাই 50%, এর নিচে কোনো মিনিমাম 50%। কত মার্কে পড়তে হয়? 800 মার্ক, দুইটা সাবজেক্ট দুইটা গ্রুপ মিলে 800 মার্কস, 800 মানে 400 পেতে হবে, 50% মানে 400 মিনিমাম পেতে হবে 400। আচ্ছা মিনিমাম 400 তুমি পাস করে গেলে। আচ্ছা, তো তারপর থেকে আবার ডিফারেন্স হয়ে যাচ্ছে, সিএর হয়ে যাচ্ছে আর্টিকেলশিপ, এবং সিএমএ এবং সিএস এরও আর্টিকেলশিপ লাগে। আর্টিকেলশিপ মানে যেটা হলো আমাদের কোনো কারোর আন্ডারে কাজ করা, যেটা এক্সপেরিয়েন্স নেওয়া, যেমন তোমার এমবিবিএস যারা করেন ডক্টর, ইন্টার্নশিপ ও সেম ইন্টার্নশিপটাও আমরা আর্টিকেলশিপ বলি সেটাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো একটা ইনস্টিটিউটের মানে নাম আছে, কিন্তু এক্স্যাক্টলি এটা ইন্টার্নশিপই। তো ইন্টার্নশিপের মধ্যে তো সিএর ফাইনালের আগে মিনিমাম 3 ইয়ার্স ওদের ইন্টার্নশিপ করতেই হবে, বাধ্যতামূলক। ফাইনালের আগে মানে ইন্টারমিডিয়েট পাস করে গেলে, পাস করার পরে তুমি 3 ইয়ার্স তোমার ইন্টার্নশিপ করতে হবে কোনো সিএর আন্ডারে বা কোনো কোম্পানির আন্ডারে কাজগুলো করতে হবে। কিন্তু সিএস আর সিএম এর একটু কম করতে হবে, সেটা হলো অনলি 14 মান্থস, 14 মাস লাগে, যেটা আগে কম ছিল আরো। আমি যখন করছিলাম তখন 6 মান্থের ছিল ইন্টার্নশিপটা, ম্যান্ডেটরি ইন্টার্নশিপ সিএম এর জন্য, কিন্তু এটা এখন বাড়িয়ে 14 মান্থ করে দিয়েছে। কিন্তু সিএ 3 ইয়ার্স করতেই হবে বিফোর রেজিস্ট্রিং দ্য ফাইনাল এক্সাম অফ সি এক্সাম, মানে সি এক্সামের আগে তোমার মিনিমাম তোমার ফাইনাল 3 ইয়ার্সের ইন্টার্নশিপ করতে হবে। 3 ইয়ার্স করতে হবে, 3 মাস না 3 মাস 3 বছর, 3 ইয়ার্স 36 মান্থস। কিন্তু সবটা মজা হলো এটাই, এটা করবে কোথায়? সিএম এরা করবে কোনো কোম্পানিতে, আচ্ছা, বা কোনো সিএমএ যারা অলরেডি হয়ে গেছে, আচ্ছা, তাদের মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আচ্ছা, সিএরা করবে আইদার কোনো সিএর কাছে বা ওই সেম ধরনের কোনো কোম্পানির আন্ডারে। আচ্ছা আচ্ছা, সিএসরাও সেম আইদার কোনো সিএস বা এলএলবি এর কাছে করতে পারবে, এলএলবি এর কাছে করতে পারবে, কিন্তু সে বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে এবং সিনিয়র হতে হবে। আচ্ছা, বা সিএস এর কাছে করতে পারবে, কোম্পানির কাছেও করতে পারবে, ওদের কাছে অপশন খোলা আছে। তো যারা নোটারি থাকে না, সেটা হবে না, শুধু নোটারি উকিল অ্যাডভোকেট যারা, না নোটারি বলতে ওই যে তোমার বার অ্যাসোসিয়েশনের না, সেটা তো বলছি আমি, বার অ্যাসোসিয়েশনে যারা অলরেডি নোটারি হবে, ওদের আন্ডারে করলেও সিএস হবে। মানে শুধু মানে সেটাই ইম্পর্টেন্ট যে ওরা মানে বার অ্যাসোসিয়েশনে থাকতে হবে, শুধু এটা নোটারি যখন থাকবে তখন সে বার অ্যাসোসিয়েশনে রেজিস্টার থাকবে, আর সে বা সিনিয়র হবে বস্তু। তাছাড়া সিএস এর কাছে করলেও চলবে বা কোনো কোম্পানিতে করলেও চলবে, কিন্তু যখন ইন্টার্নশিপ করবে তার বিনিময়ে ইনস্টিটিউট বা যার আন্ডারে করবে সে একটা টাকা দেবে, সে টাকাটা যেমন মানে সি ইনস্টিটিউট, সিএম ইনস্টিটিউট, সি ইনস্টিটিউট সবাই একটা মানে একটা টাকা একটা নির্ধারিত করে যে প্রথম বছর আমরা মান্থলি 1500 করে দিতে হবে মিনিমাম স্টাইপেন্ড। কাকে? সিএ যে কাজ করবে, যে মনে করেন আমিও কাজ করছি কার আন্ডারে, সিএমএ এজ ইন্টার্নশিপ, আমাকে ও 1500 পে করতে হবে মিনিমাম, আচ্ছা, মান্থলি স্টাইপেন্ড হিসাবে। আচ্ছা, তো সেইম ভাবে সিএরও আছে, সিএসও আছে, স্টাইপেন্ড হিসাবে একটা আমার মানে টাকা পাবেও, মানে 3 বছর যে করবে বা আমি 14 মান্থ যে করবো তার এগেইনস্টে আমি টাকা পাবো ইয়ের থেকে, যার আন্ডারে আমি করবো। তো এটা একটা সুবিধা আছে, সে টাকাটা কিছু রিকভারি বলা যায়, রিকভারি হয়ে যায়, কাজও শেখা হয়ে যায় এক্সপিরিয়েন্সের, আর এবং রিকভারিও হয়ে যায় আমাদের কিছু টাকাটা। তারপর আমার আসলো ফাইনাল পালা, ফাইনালেও সেম, আবার সেম 8টা সাবজেক্ট থাকে, আবার 800 মার্কের পরীক্ষা, আর এবং আবার 400 পেতে হবে, সেম সিস্টেম। এবং তুমি ফাইনাল পাস করে গেলে, ফাইনাল পাস করার পরে তখন গিয়ে তুমি টোটাল সার্টিফিকেট পেলে, এবং তুমি ওই অডিটের যেটা পাওয়ারটা, তুমি একটা মানে মেম্বারশিপ নিতে হয় ওদেরকে, তুমি পাস করার পরেও সার্টিফিকেট গুলো জমা দিয়ে একটা মেম্বারশিপ 3 বছরের পর ইন্টার্নশিপ করার পর, হ্যাঁ 3 বছরের পরে ফাইনালে অ্যাডমিশন নিয়ে ইন্টার্নশিপ যার কাছে করবে বা যেখানে ওটা একটা লেটার দিবে, লেটারটায় যে সে এখান থেকে করেছে আর আমার আন্ডারে করেছে,
তো ওই লেটারটা নিয়ে জমা দিয়ে ফাইনাল এডমিশন হবে। এক্সপিরিয়েন্স গুড, ও পারে ওগুলো কাজ, মানে ওইগুলো রিলেটেড লেখা থাকে, সার্টিফাইড যে আমি দিয়েছি, ও কাজ শিখেছি আমি 3 বছর, ওই হি ইজ রেডি টু গো। তখন ওটা জমা দিয়ে ফাইনাল এক্সাম দেবে, এবং ফাইনাল এক্সাম ওই ইন্টারমিডিয়েটের মতনই অন্য সাবজেক্টগুলো থাকবে, কিন্তু ওই 8টা সাবজেক্টই থাকবে, 4টা এবং 800 এর মধ্যে 400 পেতে হবে, পাস করতে হবে। তারপর যদি ফাইনাল পাস করে যাও, তারপর তুমি মেম্বারশিপ নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। তোমার ইন্টার্নশিপ বা ফান্ডামেন্টাল যেটা এক্সাম, তোমার কি ফাউন্ডেশন, তো এন্ট্রান্স এটা, তো কোনো মানে কোচিং এর প্রয়োজন হয় না, নিজে থেকে করা যেতে পারে। এটা হচ্ছে বড়, মানুষের আজকাল কি হয়, যে কোনো কিছু যাওয়ার আগে কোচিং এ ঢুকে, কোচিং এ গিয়েও লাভ হয় না, ঠিক আছে, কোচিং এ গিয়েও বেকার হয়ে যায়, সেটাও ঠিক। আমি যদি বলি যে কোচিং এর ব্যাপারটা হলো, যদি কমার্সের কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হয়, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো ওর কোচিং যদি ও মন দিয়ে ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ার যদি ভালোভাবে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স এগুলো পড়ে থাকে, তাহলে কোনো এন্ট্রান্সের কোনো কোচিং এর প্রয়োজন পড়বে না। মানে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি ভালোভাবে ওই 3টা সাবজেক্ট স্পেশালি তার বেস ওরা যদি ভালোভাবে করে থাকে, তাহলে তার ফিউচারে মানে ওগুলোর জন্য প্রিপেয়ার হওয়ার জন্য নিজে থেকে করতে পারবে। আমি বলবো 90% প্রিপারেশন হয়ে গেছে, নিজে থেকে করতে পারবে, নিজে থেকে হয়ে গেছে 90% প্রিপারেশন হয়ে গেছে। কিন্তু যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হয়, তাহলে আমি বলবো সায়েন্স বা আর্টসে যদি হয়, তাহলে প্রিপারেশন প্রয়োজন পড়বে, নিজে করে লাভ বুঝতে পারবে না, কিছু একটা গাইডেন্স বা কোনো বই বা রেফারেন্স এগুলো প্রয়োজন পড়বে, কারণ ওর তো কোনো বেসিক নলেজ থাকবে না। সেটাই মানে হচ্ছে, যদি এটা তো গেল, তার কিভাবে করবে না করবে, এবং সিএমএ সিএ এগুলো ইনস্টিটিউট কোথায় পাবে? আমাদের আসামে আছে না বাইরে গিয়ে করতে হবে? এটাই আরেকটা প্রশ্ন। অনেকে দাওয়া থাকে যে সিএ করতে বাইরে যেতে লাগে, বাইরে যেতে পারবো না, ঘর থেকে দেবে না, ঠিক আছে, তো বাড়িঘর ছেড়ে যাওয়া যাবে না, অনেক ইস্যু থাকে, ফ্যামিলিয়ার ইস্যু থাকে। তো এই ক্ষেত্রে মানে সেন্টার গুলো কোথায় কোথায় আছে, বা ইনস্টিটিউট গুলো? এই দেখো, যেহেতু আমরা আসাম থেকে, আমাদের আসামে আছে না আসামের বাইরে যেতে হবে? ধরো অ্যাডমিশন হোক বা এক্সাম হোক বা ফাইনাল সার্টিফিকেশন, কোনো ধরনের, আমি যদি কালাইনে থাকি, সিএ করার জন্য যদি কালাইনে থাকি, তাহলে আমার একদিনও কোনো বাইরে যেতে হবে না, ইভেন গুয়াহাটিতে যেতে হবে না। আমি অ্যাডমিশন আমি অনলাইন বসে নেব, হোস্টেলে আমার কাছে আসবে, শুধু আমার 1 মাসের জন্য আমার কলকাতা থেকে থাকবে, শুধু 1 মান্থের জন্য। সকলরা ওদের কম্পিউটার ট্রেনিং বলে একটা আছে, ওইটা দেওয়ার জন্য 1 মান্থের জন্য কলকাতা হোক বা গুয়াহাটি হোক বা দিল্লি হোক বা মুম্বাই, যেগুলো অনেক জায়গায় ইনস্টিটিউটের সেন্টারগুলো আছে, ওইগুলোতে গিয়ে দিতে হবে ওই 1 মাসের জন্যই। বাকি আমি সবগুলো আমি কালাইনে বসে করতে পারবো, এক্সাম দেওয়ার সময় শুধু শিলচরে গিয়ে আমার সেন্টারে দিতে পারবো। কিন্তু সিএমএ সিএস এর নিয়ারেস্ট সেন্টার হলো আমাদের গুয়াহাটি বা শিলং, মেঘালয়তেও আছে। কিন্তু আমি বলবো যে মেঘালয়টা এত ভালো না বা সবসময় এক্সাম হয় না, বেস্ট হয় হলো ইয়েতে গেলে, গুয়াহাটিতে গেলে নিয়ারেস্ট সেন্টার, যেটা আমরা এক্সাম দিতে পারবো। আর ওই 1 মাসে যেটা কোর্স বললাম, সেটা আমাদের 1 মাসে না, আমরা 15 ডেজ কম্পিউটার ট্রেনিং। মানে ট্রেনিং বলতে কোন ধরনের, মানে কি, মানে ওদের ইনস্টিটিউট থেকে, মানে কনসেপ্টটা হলো ওই মানে ওই টেলি বা ওইগুলো অ্যাকাউন্টিং জিএসটি মানে কম্পিউটার অ্যাকাউন্টিং, কম্পিউটার কিভাবে, সফটওয়্যার কিভাবে অপারেট করতে। দেখুন এখন তো বর্তমানে তো হলো যে যতই তুমি খাতায় পত্র শিখো, কিন্তু সবগুলোই হয়ে গেছে এখন অনলাইন, তখন কম্পিউটার হয়ে গেছে ম্যান্ডেটরি। তো সব ইনস্টিটিউটও ইনকর্পোরেট করে দিয়েছে কম্পিউটারের জন্য মাস লাগবেই। তো কম্পিউটার কেউ শিখেছে আগে, হয়তো বা কেউ নাও শিখেছে, তো ওরা ইনস্টিটিউট থেকে একটা ম্যান্ডেটরি ট্রেনিং দিয়ে দেয়। সি এর 1 মাস দেয়, আমাদের সিএম এর 15 ডেজ, আর সিএস এর এই কম্পিউটার ট্রেনিং গুলো সার্টিফিকেশন থাকে, সার্টিফিকেশন দিয়ে দেয়। ইয়েস, আফটার কম্পিটিশন ওরা একটা এক্সাম নেবে, 5 সবাই করে নেয় মোটামুটি, তো একটা সার্টিফিকেশন দিয়ে দেবে যে ওরা ওদের ইনস্টিটিউট থেকে সার্টিফাইড করে দিয়েছে। আর আমাদের এক্সাম সেন্টার তো বললামই, গুয়াহাটি নিয়ারেস্ট আছে, আর সি এর এন্ট্রান্স আমাদের ইয়েতেই হয়, শিলচরেই হয়, জিসি কলেজে হয়। প্রত্যেক 6 মান্থ পর এক্সাম হয়। আর আমাদের সিএমএ এবং সিএস এর মিনিমাম নিয়ারেস্ট হলো আমাদের শিলং বা গুয়াহাটি, মেঘালয় আছে আর গুয়াহাটিতে আছে, সেখানে গিয়ে এক্সাম দিতে পারবে, কোনো প্রবলেম নিতে আমার বাইরে যেতে প্রয়োজন পড়বে না। আর যেগুলো নোট সোর্স এগুলো আছে, এগুলো তুমি কালেক্ট করতে পারবে, বা তুমি এখন অনেক টিচার আছে যারা অনলাইন এই নোটস গুলো বিক্রি করে, সেগুলো কিনেও তুমি পড়তে পারবে। বা ইনস্টিটিউটের যেগুলো রেফারেন্স বুক আছে, এগুলো তো তুমি ইনস্টিটিউট থেকে পাঠিয়ে দেবে। এটা ভালোভাবে করলেই, প্রিপারেশন করলে, ডিটারমিনেশন থাকলে ক্লিয়ার হবে। লাস্ট অফ অল, আমরা এপিসোড বেশি লং করবো না। লাস্ট কথা হচ্ছে, সিএমএ হিসাবে তোমার কি মেসেজ থাকবে বর্তমানে যারা কমার্সের স্টুডেন্ট, কমার্স নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, তো তোমার ব্যক্তিগত ভিউ কি থাকবে, যে ওরা
যারা মানে সিএমএ করবে বা সিএ করছে বা অনেক আছে ছাত্র যে কমার্সে 12তে পড়ছে, বিকমে পড়ছে, চিন্তাধারা আছে তোমার কিছু পড়বে, ফিউচার কিছু করবে। আমি বলবো হ্যাঁ তোমার পার্সোনাল ওদের উদ্দেশ্যে হ্যাঁ আমি বলবো ওদেরকে যে আমাদের রাগবিলিতে অনেক কম সিএমএ এবং সিএস আছে এবং ওদের ডিমান্ড অনেক বেশি। আমাদের এখানে অ্যাকাউন্টসের কাজ দিন বা দিন বেড়েই চলছে এবং অ্যাকাউন্টস এমন একটা কাজ যেটা কোনোদিন সব কোম্পানি হোক, যে কোনো মানুষ হোক, ওদের অ্যাকাউন্টসের কাজ প্রয়োজন পড়বেই এবং সেটা প্রফেশনাল কোনোদিন মানে আউট অফ ডেট হবে না। যে আমি আজকে আছে অ্যাকাউন্টসের কোনো ডিমান্ড কালকে নেই, সেটা কোনোদিনই হবে না। যতদিন ইন্ডিয়া আছে, বিজনেস আছে, সবসময় চলে থাকবে। তো এর জন্য বলবো আমাদের এখান থেকে করা সম্ভব এবং অনেকজন করে গেছে আর করছেও, এবং আমাদের যারা জুনিয়ররা আছে ওদেরকেও অনেকজন অ্যাডমিশন নিয়েছে এবং সবাই ইট ইজ পসিবল যে তোমার এখান থেকে অনেক করা যায়। এবং আমি বলবো ওদেরকে যে অ্যাডমিশন নেও, আর এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্পেশালি ভালোভাবে যদি তোমার সিএ চার্টার্ড অ্যাকাউন্ট করার ইচ্ছা থাকে তাহলে কমার্স নিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালোভাবে করে থাকো এবং কোনো প্রবলেমই হবে না যে তোমার সিএ হোক, সিএমএ হোক, সিএস আরামসে ক্লিয়ার করা। শুধু একটা জিনিসই প্রয়োজন পড়বে, যেটা তোমাদের মানে সবাই ক্লিয়ার করছে না কেন, সেটার মেইন যেটা বলবো, যেটা আমি বুঝেছি। আমি 3 বছর প্রথম ক্লিয়ার করতে পারিনি, তারপর আমি ক্লিয়ার করেছি আফটার 3 ইয়ার্স ইন্টারমিডিয়েট। তো সেটা দিয়ে বলছে ওর একটা জিনিস থাকতে হবে, সেটা হলো ডিটারমিনেশন। সেটাই এক্সপেন্স হয়, সেটা মোটামুটি এভারেজ কত হতে পারে? সিএর যেটা কোর্সের ফিস যেটা আছে সেটা হলো সবগুলো মিলিয়ে 70 to 80 ভিতরে হয়ে যাবে পুরো 5 ইয়ার্সে। না না 1000 পুরো এন্ট্রান্স হয়ে যাবে পুরো। কিন্তু এক্সট্রা যদি কোনো কোচিং নো, সেটার ফিস আলাদা থাকবে। শুধু আমি গভর্নমেন্ট ফিস যেটাগুলো বলছি, কোচিং নিলে কত যেতে পারে? কোচিং ডিপেন্ড করে টিচার টু টিচার ভেরি করে কোথা থেকে, কিন্তু দিল্লির টিচার থেকে এভারেজ সবগুলো মিলিয়ে মানে পার সাবজেক্ট 7000 6000 এরকম পড়ে থাকে। কেউ কেউ আবার কোনো মানে কোনো বুক আবার ইজিও থাকে, তখন না নিলেও চলে। তো আমি সেটা বলবো যে 60 to 70 to 80 লাগবে সিএ করতে। সিএমএ সিএস করতে একটু কম লাগবে, মোটামুটি 50 to 60 হয়ে যায়। মানে সেটা বরাকগুলি থেকে ঘরে থেকে করলে, যে কোনো জায়গা থেকে করলে এই ফিসটা লাগবে। আর যদি বাইরে স্টুডিও গিয়ে থাকে, সেটা থাকা খাওয়ার খরচ। তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি থেকেছি, সেটা থাকা খাওয়ার খরচ তো আলাদা চলে গেছে। 4 বছর আমি কলকাতায় ছিলাম, তো ওইটা তো আলাদা এক্সপেন্ডিচার চলে গেছে। কিন্তু ওই কোর্স ফি তো সেমই, তুমি কলকাতা কালাইনে বসে থাকো আর কলকাতাতেই বসে, সেম ফিস। তাহলে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং ইনফরমেটিভ আশা করি হবে সবার জন্য। সো ভিউয়ার্স, এই এপিসোড এখানেই সমাপ্ত এবং অনেকে দেখছি অনেক অনেক ভিউ হচ্ছে, কিন্তু সেই ভিউ অনুযায়ী সাবস্ক্রাইব হচ্ছে না। তো যেহেতু চ্যানেলটি নতুন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য নয়, আমার জন্যই হতে পারে, অনেক প্রেরণা পাবো। তো প্রেরণা পেলে আমি ভবিষ্যতে মানে নেক্সট এপিসোডগুলো আরো সুন্দর সুন্দর নিয়ে আসবো, যাতে আপনাদেরও কাজে আসে এবং আমি অনেক কিছু শিখতে পারবো। এবং এইরকম আপনারা যদি চান, আসুন আমার সাথে আড্ডা মারুন, গল্প করুন এবং না বলা আপনাদের কথাগুলো শেয়ার করুন। আপনাদের শেয়ারের ফলে হয়তো কারো কাজ আসতে পারে এবং আপনার থেকেও হতে পারে কেউ ইন্সপায়ার্ড হতে পারে।